This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজনৈতিক মহলকে চমকে দিল তৃণমূল কংগ্রেস। বিগত 3 সপ্তাহ ধরে অন্তত 3 সপ্তাহ ধরে রাজনৈতিক মহলে জল্পনা ছিল রাজ্যসভায় তৃণমূলের 4 জন প্রার্থী কে হবেন। নানা জল্পনা চলছিল, বড় বড় কাগজ, বড় বড় মিডিয়া নানা ধরনের নাম ভাসিয়ে দিচ্ছিল। চন্দ্রশেখর ঘোষ, বন্ধন ব্যাংকের চন্দ্রশেখর ঘোষ থেকে সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়, এমনকি শুভশ্রী, অভিনেত্রী শুভশ্রীর নাম অনেকে অনেক কথা বলেছে। আবার কেউ কেউ সাংবাদিকদের নাম ভাসিয়ে দিয়েছেন, তার মধ্যে পরিচিত 3-4 জন সাংবাদিক রয়েছেন। ফলে রাজ্যসভায় তৃণমূল কাকে পাঠাতে চলেছে এটা এই মুহূর্তে হচ্ছে আলোচনার বিষয় হয়ে গেছিল। এবং আশ্চর্যের বিষয় হলো সমস্ত প্রেডিকশনকে, অর্থাৎ পূর্ব নির্ধারিত সমস্ত আলোচনা, সিদ্ধান্ত নিয়ে ফেলা, এগুলোকে কার্যত ফুৎকারে উড়িয়ে দিয়ে তৃণমূল একেবারে এমন 4 জনকে রাজ্যসভার জন্য 4 প্রার্থীকে নির্বাচিত করলো, যা নিশ্চিতভাবে একটা চমক তো আছেই, নতুনত্ব আছে, একটা খোলা হাওয়া রয়েছে। কেন বলছি? তার কারণ হচ্ছে, দেখুন, বাবুল সুপ্রিয় একটা সময় 2014 সালে আসানসোল থেকে লোকসভার টিকিটে জিতে এসেছিলেন। তারপরে আবার মন্ত্রী হয়েছিলেন, মন্ত্রী একদম লাইমলাইটে চলে এসেছিলেন। তারপর আবার জিতলেও তাকে মন্ত্রী করা হয়নি। এবারে বাবুল কা গুচ্ছা কিউ আতা হয়, বাবুল আস্তে আস্তে নিজেকে পৃথক করে নিলেন, কলকাতার দিকে ফিরে এলেন। দিল্লি থেকে কলকাতা, তৃণমূলের সঙ্গে সখ্যতা, এবং বালিগঞ্জে সুব্রত মুখোপাধ্যায় অকাল মৃত্যুর পর বালিগঞ্জ থেকে উপনির্বাচনে জিতলেন এবং তথ্য ও অর্থাৎ আইটি ডিপার্টমেন্টের হচ্ছে যে মন্ত্রী হলেন। এবং আগামী নির্বাচনে তিনি নিশ্চিতভাবে প্রার্থী হচ্ছেন না বিধানসভায়, তার কারণ ইতিমধ্যে তিনি রাজ্যসভায় প্রার্থী নির্বাচিত হয়েছেন, আবার ফিরে যাচ্ছেন সংসদে। ফলে বাবুলের সংসদে দ্বিতীয় পর্যায়ের একটা জীবন শুরু হচ্ছে। এটা যেমন বাস্তব, এটাও ঘটনা। বাবুলের অভিজ্ঞতা কিন্তু তৃণমূল ব্যবহার করবে। বাবুল প্রায় কম করে 7 বছর সংসদীয় জীবন, সংসদকে কিভাবে ব্যবহার করতে হয়, সংসদে বলা, সংসদে প্রশ্ন তোলা, সরকার পক্ষকে চেপে ধরা, সবটাই কিন্তু বাবুল অনেক কাছ থেকে দেখেছেন। ফলে বাবুল সংসদ সম্বন্ধে যে যথেষ্টই ওয়াকিবহাল এবং তার পুরনো ফিল্ডে, পুরনো পিচে ফিরে যাচ্ছেন। এই গায়ক এবং স্বল্প অভিনেতা, সম্পূর্ণ গায়ক এবং স্বল্প অভিনেতা, কিন্তু একটা পরিচিত পিচে ব্যাটিং করার সুযোগ পাচ্ছেন। এবং নতুন পিচ, নিশ্চিতভাবে নতুন পিচ, কিন্তু হচ্ছে যে পিচে খেলেন সেই পিচটা পেয়েছেন, কিন্তু পিচটা হচ্ছে আবার নতুনভাবে তৈরি হয়েছে, ফলে তাকে প্রমাণ করতে হবে। এরপরে আসে কোয়েল মল্লিক, অভিনেত্রী কোয়েল মল্লিক নিয়ে বলার কিছু নেই। দীর্ঘদিন তিনি কার্যত ওই টলিউডের টালিগঞ্জে যে 1, 2, 3, 4 র্যাট রেস থাকে, নায়িকাদের র্যাট রেস, তাতে একটা সময় জিৎ কিংবা দেবের সঙ্গে হচ্ছে তিনি হিট নায়িকা ছিলেন। এবং তারপর সংসার ইত্যাদি কাজে থাকার সময় তিনি হচ্ছে বেশ কিছুদিন অভিনয় থেকে ছুটি নিয়েছিলেন, তারপর আবার ফিরে এসছেন, জাঁকিয়ে ফিরে এসছেন, এখন রীতিমতো দাপিয়ে অভিনয় করছেন। শুধু কোয়েল নয়, কোয়েলের পরিবারের অন্যতম কোয়েলের বাবা রঞ্জিত মল্লিক একটা সময় কলকাতার শেরিফ ছিলেন, এবং তিনি একটা নির্বিরোধী এবং খুব সহজ সরল প্রাঞ্জল একটা মানুষ, যিনি এখনো প্রত্যেকটা রাজনীতির জগৎ কেন যে কোনো জগতে হচ্ছে রঞ্জিত মল্লিক সমানভাবে সমাদৃত। এই জায়গাটাই হচ্ছে সব থেকে বড় চমক। কেউ বড় বড় কাগজ তো বলে দেয়, তারপর হচ্ছে আর মনে থাকে না। কেউ বলে দিয়েছিল বড় কাগজ, 1 নম্বর 2 নম্বর সব কাগজ বলে দিয়েছিল শুভশ্রী হচ্ছে, কেউ বলে দিচ্ছে ডোনা গঙ্গোপাধ্যায় প্রার্থী হচ্ছে। আমার তাতে হচ্ছে যে মুখগুলো একটু দেখতে ইচ্ছে করে। এই যে প্রেডিকশন, কাদের ওপর, কিসের ওপর ভিত্তি করে এই যে প্রেডিকশন গুলো করা হচ্ছে, আগাম পূর্বাভাস, এটা হচ্ছে জানতে ইচ্ছে করে। ডোনা গঙ্গোপাধ্যায় নয়, শুভশ্রী নয়, কেউ বলছিলেন রাজের উপর দিদিমণি অর্থাৎ মুখ্যমন্ত্রী খুব রেগে রয়েছেন, তাই রাজকে বাদ দিয়ে এবার প্রার্থী হচ্ছে শুভশ্রী।
গল্পের গরু গাছে উঠেছে, অনেকে গরু গাছে উঠে মাথা মুড়িয়ে খেয়ে আবার নেমেও পড়েছে, কিন্তু ঘটনা তা ঘটেনি। এখন কোয়েল নিশ্চিতভাবে অভিনেত্রী হিসেবে যতখানি, পাবলিক লাইফে ঠিক ততখানি কিনা সেটা এখন হচ্ছে প্রমাণিত হয়নি। ফলে কোয়েলকে কিন্তু এই যে রাজ্যসভায় নিশ্চিতভাবে নিজেকে প্রমাণ করতে হবে। তবে কোয়েলের আগেও ফিল্ম ইন্ডাস্ট্রিতে, বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অনেক নায়িকা গিয়েছেন এবং নিশ্চিতভাবে তাদের পদাঙ্ক অনুসরণ করে আজকে জুন মালিয়া, মিমি চক্রবর্তী একটা সময় ছিলেন, একটা সময় নুসরাত ছিলেন, হ্যাঁ, মানে এখনো হচ্ছে যে প্রচুর অভিনেতা অভিনেত্রী এখনো রয়েছেন। ফলে দেব হচ্ছে সব থেকে বড় নায়ক, টলিউডের নায়ক। ফলে তারা কিন্তু এখন দাপিয়ে রাজনীতিটা করছেন, নিজের প্রফেশন হচ্ছে পেশাও করছেন। এবং কোয়েল যে পরিবার থেকে যেভাবে মানুষ এসছে, নিশ্চিতভাবে তিনি হচ্ছে তৃণমূল কংগ্রেসকে যে পারপাস সার্ভ করতে তাকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে, নিশ্চিতভাবে থাকবে। এরপরের অবশ্যই সবচেয়ে বিতর্কিত যে নামটি, সেটা নিশ্চিতভাবে বলা যায় যে রাজীব কুমার। রাজীব কুমার নিশ্চিতভাবে একজন কৃতি আইপিএস, আবার তার সঙ্গে নানা রকম সিবিআই ইডি তার সঙ্গে জড়িয়ে গেছিল তার জীবনের সঙ্গে। একটা সময় সিবিআই তাকে খুঁজে বেড়াচ্ছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই ধরনের ঘটনা ঘটেছে। আবার তার 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 জেরা ইত্যাদি নিয়ে, তার নানা রকম কর্মকাণ্ড নিয়ে, সারদা নারদা ইত্যাদির সময় তার কর্মকাণ্ড নিয়ে নানা প্রশ্ন উঠেছে। কিন্তু এ কথা মানতে হবে, এবং তার শত্রুরাও মনে করতেন রাজীব কুমার এমন একটা মানুষ যিনি হচ্ছে টেকনোলজি ফ্রেন্ডলি, অর্থাৎ বাংলায় শুধু নয়, মানে রাজ্য পুলিশে নয়, কলকাতা পুলিশে নয়, গোটা পুলিশকে যদি হচ্ছে টেকনোলজি ফ্রেন্ডলি কেউ করে থাকেন, সেটা নিশ্চিতভাবে হচ্ছে রাজীব কুমার। অর্থাৎ যে টেকনোলজিগুলো বাইরের দেশে ব্যবহৃত হয়, আধুনিক টেকনোলজি, সেই টেকনোলজিগুলোকে ক্রমশ টেকনোলজি ফ্রেন্ডলি পুলিশকে করার চেষ্টা চালিয়ে গেছেন, এ নিয়ে কোনো দ্বিমত হতে পারে না। তিনি কলকাতার পুলিশ কমিশনার ছিলেন, আবার রাজ্য পুলিশের ডিজি হিসাবে তিনি অবসর নিয়েছেন এই জানুয়ারি মাসের শেষ দিকে। অর্থাৎ একজন আইপিএস হিসেবে তিনি একটা চরম পর্যায়ে, শেষ পর্যায়ে, একটা রাজ্যের মধ্যে যদি হচ্ছে সীমাবদ্ধ থাকেন, তাহলে হচ্ছে তার শেষ সীমা পর্যন্ত গিয়েছিলেন। এবং সব থেকে লক্ষণীয় বিষয় হলো, তিনি অবসর নেওয়ার পর সাধারণভাবে দেখা যায় ডিজি বা অন্য কেউ হচ্ছে যে পুলিশ কমিশনার অবসর নিয়েছেন, অবসর নেওয়ার পর দেখা গিয়েছে তারা কোনো না কোনো সরকারি পদে যাচ্ছেন। রাজীব কুমার শুধু অবসরের পর নিজেকে গুটিয়ে নিয়েছিলেন একটা মাস, তাই নয়, তাকে কোনো রকম কোনো পদ দেওয়া হয়নি বা তিনি যাননি কোনো পদে। হয়তো সেখানেই কোথাও ইঙ্গিতটা লেখা ছিল, হ্যাঁ, সাংবাদিকরা ধরতে পারেননি। এবং এখানেই হচ্ছে তৃণমূলের সাফল্য, যে সাংবাদিকদের ন্যূনতম হচ্ছে যে তথ্য বা হচ্ছে হিন্টস পর্যন্ত দেয়নি। এবং সর্বশেষ যিনি হচ্ছেন মানিকা গোস্বামী বা মেনাকা, যে নামেই ডাকা হোক, আমরা উচ্চারণ করি মানিকা, সেই জন্য হচ্ছে মানিকাই গোস্বামী, মানিকা গুরুস্বামীর নাম আমরা বলছি। মানিকা গুরুস্বামী সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, দীর্ঘদিন ধরে প্রায় 20 বছর বেশি, 25 বছরের বেশি তিনি হচ্ছে এই প্রফেশনে রয়েছেন, চাঁদরেল আইনজীবী। সমকামীদের জন্য হচ্ছে যে আইন প্রণয়ন করেছিল সুপ্রিম কোর্ট, তার পিছনে হচ্ছে যে মানিকার হচ্ছে যে দীর্ঘ সওয়াল ছিল। এবং সবচেয়ে লক্ষণীয় এবং হচ্ছে নির্দিষ্ট বিষয় হচ্ছে, রাজ্যের এসআইআর মামলা তিনি হচ্ছে যে সামনে থেকে হচ্ছে যে লিড করেছিলেন। এসআইআর মামলা নিয়ে হাইকোর্টের একটি শুনানিতে কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল মুখ্যমন্ত্রী সম্বন্ধে অবমাননাকর মামলা মন্তব্য করেছিলেন। ওই হাইকোর্টে দাঁড়িয়ে মানিকা গুরুস্বামী স্পষ্ট ভাষায় বলেছিলেন, মাথায় রাখবেন, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, হচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি মহিলা, সেটা বড় কথা নয়, তিনি হচ্ছে মুখ্যমন্ত্রী, এবং পরপর তিনবার মুখ্যমন্ত্রী। ফলে আপনি যার সম্বন্ধে কথা বলছেন ভেবে বলবেন, সংযম হয়ে বলবেন, আপনার হচ্ছে যে ভাষা শব্দ নির্বাচন করে কথা বলবেন, এটা হচ্ছে আপনার বাড়ির ড্রয়িং রুম নয়, বলেছিলেন গুরুস্বামী। এটা দিয়ে প্রমাণিত হয় যে চাঁদরেল আইনজীবী শুধু তাই নয়, আজকে এসআইআর নিয়ে যে রাজ্যের চাপে পড়ে, রাজ্যের মামলায় সুপ্রিম কোর্ট আজকে পুরো এসআইআর পরিস্থিতিটাকে, পুরো পরিকল্পনাটাকে যে একদম নতুন খাতে বই দিয়েছে, তার শেষ মুহূর্তের কারিগর অবশ্যই ছিলেন মানিকা গুরুস্বামী। এবং নিশ্চিতভাবে তার নির্বাচন রাজীব কুমারের মতোই কিন্তু অবশ্যই একটা চমক।
এই মুহূর্তে দিল্লি থেকে সাগরিকা ঘোষ রয়েছেন, তিনি দিল্লিতে সাংবাদিকতা করতেন এবং দিল্লি থেকে সাকেত গোখেল ছিলেন, তার টেনিও শেষ হয়ে গেছে। দিল্লি থেকে সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে, দিল্লি থেকে সাগরিকা ঘোষের সঙ্গে আর একজন যুক্ত হলেন যিনি দিল্লি বেস্ট, তিনি হচ্ছেন মানেকা গুরুস্বামী। নিশ্চিতভাবে তৃণমূলের এই 4 জন প্রার্থী, রাজ্যসভার এই 4 প্রার্থী নিশ্চিতভাবে যেভাবে ঘোষণা করা হচ্ছে, সব প্রেডিকশন, সব তথ্য 1 নম্বর 2 নম্বর কাগজ চ্যানেলকে মিথ্যা প্রমাণিত করে দিয়ে যেভাবে 4 জনের নাম ঘোষণা করা হয়েছে, তার থেকে একটা ইঙ্গিত মিলছে। তার থেকে একটা ইঙ্গিত কি মিলছে বলুন তো? যে বিধানসভা নির্বাচনে 294টি আসনে যা যা প্রেডিকশন হয়েছে তার 80%ই ভুল হতে চলেছে। এটা আগেই কিন্তু অনেকে বলে দিচ্ছে। দেখার বিষয়, বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা বেরোনোর পর একই ধরনের চমক থাকে কিনা। দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ প্লাস। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.